একটা কোশ্চেন দেব, মাথাটা থেকে ঘুরে যাবে যে এত ভুল। হ্যাঁ না না, আমার মজা আছে অবশ্যই। কি লেখা আছে? দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল। ঠিক আছে, মানে বলছে এই সেন্টেন্সের মধ্যে কোথাও না কোথাও একটা ইরর আছে, মানে ভুল আছে। আচ্ছা, এবার ভুলটা কোথায় তোমাকে ওটা আইডেন্টিফাই করতে হবে। কিন্তু এক্সামে যেটা থাকবে সেটা তোমার এরকম থাকতে পারে, এখানে একটা স্ল্যাশ থাকবে। ঠিক আছে, একটা স্ল্যাশ মনে করো থাকবে তোমার এখানে, একটা আছে মনে করো ধরে নাও এইখানে, আরটা আছে এইখানে। যদি এই পার্টে ভুল মনে হয় তো আনসার এ লিখবে, যদি এই পার্টে ভুল মনে হয় তো বি লিখবে, এই পার্টে ভুল হলে সি লিখবে, আর এই পার্টে ভুল মনে হলে ডি লিখবে। যদি কোনো কিছু ভুল না মনে হয় তাহলে লিখবে নো এরর, নো এরর। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখানে আমি আর সেরকম অপশন দিচ্ছি না, আমি বাক্য লিখে দিচ্ছি, তোমরা জাস্ট নিজেরা আইডেন্টিফাই করো কোন জায়গাতে ভুল আছে। না থাকলে বলবে যে নো এরর। আর এক্স্যাক্টলি ভুল আছে ডিতে, আরটা হবে না, ওখানে হবে ইজ হবে। টিচার অ্যাকচুয়ালি এই যে আছে দেখছো অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, উইথ, বা তোমার গিয়ে হতে পারে এর সঙ্গে এরকম যদি থাকে কিছু এডিশন থাকে, লিঙ্কার থাকে, এই অ্যাজ ওয়েল অ্যাজ হতে পারে, অ্যালং উইথ হতে পারে, উইথ হতে পারে, উইথ দ্যাট হতে পারে। এই সমস্ত লিঙ্কার দিয়ে যখন তোমার এগুলো অ্যাড থাকবে, এখানে এটা হচ্ছে সাবজেক্ট ওয়ান, এটা সাবজেক্ট ওয়ান, এটা সাবজেক্ট টু। বলছে ভার্ব শুড বি দেয়ার অ্যাকর্ডিং টু সাবজেক্ট ওয়ান। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে ভার্ব শুড বি দেয়ার অ্যাকর্ডিং টু সাবজেক্ট ওয়ান। অ্যাজ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার, দেখো দা টিচার কিসে আছে? সিঙ্গুলারে আছে, মানে এক বচনে আছে। সিঙ্গুলার থাকলে কিন্তু আর কোনো মতেই হবে না, বসবে ইজ। ইজটা হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল, সেজন্য এখানে আনসার হবে ইজ। দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ইজ গোয়িং টু স্কুল। শুনে অনেকে ভাবতে পারে যে এখানে এটা সাবজেক্ট আছে, এটা সাবজেক্ট আছে, এমনিতে হয়ে আছে প্লুরাল। বা অনেকে ভাবতে পারে স্টুডেন্টস আছে, কি আছে? প্লুরাল আছে। তো অনেকে এখানে কিন্তু আরটাকে ঠিক ভাবে, এটা কিন্তু চলবে না। তাহলে ভুলটা কোথায়? ভুলটা ছিল আমার ভার্বে আরে। বুঝতে পেরেছো না পারোনি? ক্লিয়ার না? ওকে, চলো এবার নেক্সট একটা কোশ্চেন লেখো। হ্যাঁ, চলো এভাবেই করে আমরা আলোচনা করি, একটা করে কোশ্চেন বলছি আর আলোচনা হচ্ছে। ঠিক আছে, নাম্বার 2 লেখো। কি লেখা আছে? দ্য হেড টিচার অ্যান্ড সেক্রেটারি আর প্রেজেন্ট দেয়ার। তো এখানে দেখতে পাচ্ছ একটা দেওয়া আছে সেন্টেন্স, এখানেও কোনো না কোনো ভুল আছে, বা নাও থাকতে পারে। তো বলতে হবে ভুলটা কোথায় আছে, বা বা নেই নাকি সেটা বলতে হবে। কারো কোনো বক্তব্য আর কারো কিছু? ওটাই ভুল? ও যখন বলেছে তো ঠিকই বলেছে নাকি? না, এক্স্যাক্টলি ও ঠিকই বলেছে, ভুল হচ্ছে আরে। অনেকে ভাবতে পারে যে এইখানে হেড টিচার আছে, আবার আছে সেক্রেটারি, ব্যক্তি মনে দুটো আছে, কিন্তু না, ভালো করে লক্ষ্য করো, এখানে ডেফিনেট আর্টিকেল একটাই আছে, সেটা হচ্ছে দা। একটাই যেহেতু ডেফিনেট আর্টিকেল আছে, তাহলে এই দুটো পার্সন যে আমি দেখতে পাচ্ছি, হেড টিচার এন্ড সেক্রেটারি, দুটো সেম পার্সনকেই ওরা বোঝাচ্ছে, মিন করছে। তো যেহেতু দুটো পার্সনই, তার মানে যে হেড টিচার তিনি সেক্রেটারি, তাহলে ব্যক্তি যখন একজন, তাহলে আর কি জন্য আবার এখানে হবে ইজ। তাহলে দ্য হেড টিচার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট দেয়ার। তো এটা বলো কি হবে? ইজ। বুঝতে পেরেছো? যদি কোশ্চেনটা এমন থাকতো, দ্য হেড টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট দেয়ার, তখন কিন্তু বাক্যটা ঠিক ছিল, এটা ছিল নো এরর। কেন? এখানে একটা ডেফিনেট আর্টিকেল, এখানে একটা ডেফিনেট আর্টিকেল, তাহলে যেহেতু দুটো আছে আর্টিকেল ডেফিনেট, দুটো ব্যক্তি আলাদা, দুটো পার্সন আলাদা, সেহেতু এখানে ভার্বটা শুড বি প্লুরাল। বাক্য ঠিক আছে, তার মানে তাহলে এখানে কোনো ভুল নেই। কে বুঝতে পেরেছো না পারোনি? এগুলো হচ্ছে কমন এরর, এগুলো হামেশাই ভুল করবে, হামেশাই, মানে মনেই হবে না যে ভুল আছে, কিন্তু ভুলটা আছে। মানে ইংলিশের ওরকম, মানে যতগুলো এক্সামে ইংলিশ আছে সবার জন্য এরকমই আসে কোশ্চেন, একে বলে এরর কারেকশন বলা হয়, কমন এরর বলা হয়। ঠিক আছে, বুঝে গেছো ব্যাপারটা? তো নেক্সট কোশ্চেন দেখো।
সি ইজ হ্যাপি, বলছে ডিরেকশন হচ্ছে ফাইন্ড অবজেক্ট। কারণ একটা সেন্টেন্সে আমরা কি জানি, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, এসব থাকে। তো বলছে এই সেন্টেন্সে ফাইন্ড অবজেক্ট, কোনটা অবজেক্ট আছে, এখানে অবজেক্ট নেই, তাহলে হ্যাপিটা কি? তো এবার একটা কথা বলছে, এদিক থেকে আসছে অ্যাডজেক্টিভ, একদম ঠিক আছে অ্যাডজেক্টিভ। এটা যদি অ্যাডজেক্টিভ মানলাম, তাহলে অবজেক্ট কি জিনিস? অবজেক্ট হচ্ছে এর হচ্ছে কর্ম, ভার্ব থাকতে হবে, যে ভার্বটা ট্রানজিটিভ হবে, অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হবে এবং ওই অবজেক্টটা থাকবে তখন। তাহলে এই ভার্বটা, তাহলে এটা কোন ভার্ব? তাহলে কোন ভার্ব এটা? মানে ওটা তো এমনি অ্যামিজার, মানে ওটা আচ্ছা, এখান থেকে একটা কথা আসছে অক্সিলারি ভার্ব। তাহলে এখন জানতে হবে আমাকে কাকে বলা হয় অক্সিলারি ভার্ব। সরি, হ্যাঁ, ওটা বি ভার্ব আছে, এটা বি ভার্ব, ঠিক আছে, কিন্তু এটা অক্সিলারি ভার্ব নয়। না, এটা অক্সিলারি নয়, অক্সিলারি ভার্ব মানে হচ্ছে মেন ভার্বের পাশেও থাকবে। তো এখানে মেন ভার্ব তো দেখতেই পাচ্ছি না, এখানে এটাই মেন ভার্ব, এটাই মেন ভার্ব। এই মেন ভার্বের একটা ক্যাটাগরি হচ্ছে বি ভার্ব, এর অপর একটা নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। এর অপর নাম কি? লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, এবার বক্তব্য হচ্ছে এই যে লিঙ্কিং ভার্বটা আছে বা বি ভার্বটা আছে, লিঙ্কিং ভার্বের পর যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি। এটা সবসময় যে অ্যাডজেক্টিভের কোনো মানে, এটা নাউনও হতে পারে, এটা একটা নাউনও হতে পারে। হ্যাঁ, তো এবার বক্তব্য হচ্ছে এটার পরিচয় কি। যেমনি আমি যদি বলি সিটা কি, আপনি বলবেন প্রোনাউন, ও তো বলবে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে আবার প্রোনাউনও হচ্ছে। তো এটা যেমন ওই পার্টস অফ স্পিচের কথা ভাবতে গেলে অ্যাডজেক্টিভ হচ্ছে, তাহলে আমি যেমনি সাবজেক্ট বলেছিলাম সেটা কি বলবে? অবজেক্ট না, তো মেনে গেলাম অবজেক্ট না, এর নাম তো আছে একটা, সে নামটা কি? নাউন। এই যে তুমি নাউন বললে, উনি বলছেন অ্যাডজেক্টিভ, যে যেটা বলছো এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। আমাদের 8খানা আছে, সেই 8টার মধ্যে একটা করে বলছো, কিন্তু পার্টস অফ স্পিচের মানে বাদ দিয়ে এর কি আছে পরিচয় বলে দিই আমি, এর নাম হচ্ছে কমপ্লিমেন্ট। কি এর নাম বলো? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা লিখতে গিয়ে COMPLEMENT আই করে ফেলো না, আইটা দিলে ওর মানে হবে প্রশংসা, আর COMPLEMENT এর মানে হচ্ছে পরিপূরক। এই যে সেটা দেখছো প্রোনাউন, এর এটা হচ্ছে পরিপূরক, বাংলাতে বলি, কিন্তু ইংলিশে আমরা কমপ্লিমেন্ট বলি। তাহলে স্যার এই যখন দেখবো লিঙ্কিং ভার্ব আছে, এর মানে লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের দুটো আছে ক্যাটাগরি, একটা হচ্ছে আমাদের নাউন কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। ডান হয়েছে, ব্যাপারটা বোঝা গেছে। আর এই ভার্বটা মেইন ভার্ব, কেন? যেহেতু ভার্ব একটাই আছে, তার নাম মেন ভার্ব। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা কথা বলেই ফেলি তাহলে, অবজেক্ট কাকে বলা হয়, তাই তো? অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। মানে এই যে সাবজেক্টটা আছে, আমি একটা বাক্য যখন লিখছি, মনে করো সি গেভ মি এ পেন, পেনই লিখলাম, অন্য কিছু লেখা হবে না ঠিক মতো। ঠিক আছে, দেখো সি গেভ মি এ পেন, সে আমাকে কি দিয়েছিল বলো? ঠিক আছে, এটা সাবজেক্ট না, এটা ভার্ব তো, সাবজেক্ট আছে ভার্ব আছে, এটা একটা কি অবজেক্ট, এটাও একটা অবজেক্ট। দুটো অবজেক্টের দুটো আলাদা আছে পরিচয়। বলো কোনটা কোন অবজেক্ট? আগে বললো অবজেক্টের যে দুটো ক্যাটাগরি জানো কি? অবজেক্ট দুই প্রকার, এক হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কি করে স্যার বুঝবো কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট আর কোনটা ডাইরেক্ট অবজেক্ট? বলছে ইউ হ্যাভ টু আস্ক দ্য কোশ্চেন, আস্ক দ্য সেন্টেন্স or verb simply by what the answer you will get will be simply direct object, and if you ask the verb by whom the answer you will get simply will be indirect object. স্যার ব্যাপারটা কি? এই যে এখানে দেখতে পাচ্ছ ক্রিয়াটা আছে বা ভার্বটা আছে, মানে গেভ আছে, এই গেভটাকে তুমি কি দিয়ে প্রশ্ন করো, মানে হোয়াট দিয়ে প্রশ্ন করো, যেটা তুমি আনসার পাবে সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট। আর তুমি যদি এই ভার্বটাকে প্রশ্ন করো কাকে দিয়ে, যেটা তুমি আনসার পাবে সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে স্যার যদি আমি প্রশ্ন করি কাকে, কাকে বললাম না, হুম মানে কাকে, তো সে দিয়েছিল পেনটা কাকে? আমাকে, তাহলে আনসার আসছে মি আসছে না,
যদি কাকে দিয়ে প্রশ্ন করি, কাকে মানে কি অ্যাকচুয়ালি এখানে আমি বলছি সেটা হচ্ছে হোম, একই কথা, হোম মানে কাকে। তো আনসারটা পাবো সেটা হচ্ছে কি বলে ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট মানে হচ্ছে পরোক্ষ। তাহলে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আর কি দিয়ে প্রশ্ন করো, কি দিচ্ছে বা কি দিয়েছিল, পেন। তাহলে কি দিয়ে প্রশ্ন করা বা হোয়াট দিয়ে প্রশ্ন করা সেটা হবে তাহলে কি ডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যেহেতু ভার্বের পরে অবজেক্ট আছে, এটা হবে ট্রানজিটিভ ভার্ব। এর বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক কথার মানে হচ্ছে কর্মের সহিত, কর্মটা সাথে থাকবে। এই দুটো কর্ম আছে এখানে, একটা ইনডিরেক্ট একটা ডিরেক্ট। বুঝতে পেরেছো? বলছে যখন তুমি কোনো একটা সেন্টেন্স লিখবে, যখন তুমি একটা দুটো অবজেক্টকে লিখতে চাইবে, তোমাকে অবশ্যই ইনডিরেক্ট অবজেক্টটা আগে লিখতে হবে। এবার যদি তুমি বলো স্যার আমি এটাকে আগে লিখবো, তাহলে একটা অবশ্যই প্রিপজিশন লাগবে। কি লাগবে বলো? প্রিপজিশন লাগবে। তাহলে কিরকম? সি গেভ এ পেন টু মি। বুঝতে পেরেছো? তখন এই টুটা না দিলে বাক্যটা ভুল হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো আমাদের এই কোশ্চেনটা ছিল আমাদের যে ফাইন্ড অবজেক্ট। এখানে হচ্ছে কোনো অবজেক্ট নেই, দেয়ার ইজ নো অবজেক্ট। কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থীদের একটা ধারণা আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কে বলেছে তোমাকে? ভার্বের তো যেটা বলছিলাম অবজেক্ট, তোমরা তাহলে বুঝলে কোনটা ডেফিনেশন কি জিনিস, বা অবজেক্টটা কি জিনিস বুঝে গেছো, কমপ্লিমেন্টটাও বুঝে গেছো। ওটা অবশ্যই লিঙ্কিং ভার্ব থাকতে হবে। যেমন আমি আরেকটা দিচ্ছি লিঙ্কিং ভার্ব, যেমন দেখো ইট সিমস ট্রু। এইখানে সিমসটা মানে কি বলতো? মনে হওয়া, এটা সত্যি মনে হচ্ছে। তাহলে এই সিমসটা হচ্ছে আমাদের এখানে লিঙ্কিং ভার্ব। কেন? এই ইট আর ট্রুটাকে লিঙ্ক করছে, তাই যেহেতু লিঙ্ক করছে আমরা বলতে পারি ইট ইজ ইকুয়াল টু ট্রু। এই মানে সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমি ইকুয়াল করতে পারি, সেক্ষেত্রেই বলবো আমরা লিঙ্কিং ভার্ব। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ, এটা শুধু এরকম সিমস হবের কোনো ব্যাপার নয়। আমি যদি বলি এরকম বলি, মনে করো হ্যাঁ, ইট টেস্ট সুইট, মানে এটা মিষ্টি স্বাদ। আইডেন্টিফাই করছি কোনগুলো লিঙ্কিং ভার্ব। এইটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, কারণ ইট টেস্ট সুইট এর মানে এটার স্বাদ হচ্ছে মিষ্টি। তো তার মানে এটাই, তার মানে কি মিষ্টি, এটাই মিষ্টি। হ্যাঁ, ইট ইজ সুইটও বলতে পারি আমরা। এখানে এসটা দেওয়ার কারণ কি জানো? এই এসটা কেন দিয়েছি আমি এখানে, টেস্টের এসটা কেন দিয়েছি এখানে আমি? একদম, এটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা হচ্ছে থার্ড পারসন সেহেতু। আর এটা যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের ভাগে চারটা আবার, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু ভার্বের সাথে এস জাগে। আরেকটা কথা বলে দিই, এই যে শোনো, এই যে টেস্ট লিখতে গিয়ে স্যার এইটা টেস্ট লিখে ফেলেছি, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই টেস্টের মানে হচ্ছে পরীক্ষা, যেটা তুমি টেস্ট করছি, আর এই টেস্টের মানে হচ্ছে স্বাদ নেওয়া বা স্বাদ অনুভব করা। বুঝছো ব্যাপারটা? এটা কিন্তু আমরা এটা এক্সাম নিচ্ছি, আর এটা আমরা দেখছি কেমন হয়েছে। ঠিক আছে, নুন বেশি না কম হয়েছে? ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট দেখো। একটা কোশ্চেন দেব, মাথাটা দেখে ঘুরে যাবে যে এত ভুল। I saw a running horse. Underline part is running. You have to answer running is here which parts of speech. এই যে সুন্দর অ্যাডজেক্টিভ, ভেরি গুড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? একদম। কেন বলো তো এটা অ্যাডজেক্টিভ কেন? আমরা তো জানি স্যার রানটা তো স্যার ভার্ব, রানটা তো ভার্ব। এক্স্যাক্টলি, বলছে এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ এ ওয়ার্ড দ্যাট ইজ নাউন ইজ সিম্পলি কল্ড অ্যাডজেক্টিভ। তারপর নিশ্চয়ই এই ওয়ার্ডটা যে আছে, এ বলতো কাকে করছে মডিফাই? হর্সকে করছে মডিফাই। হর্সটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। এটা যদি নাউন হয়, তাহলে নাউনের ব্যাপারে যে ওয়ার্ডটা বলে তাকে তো আমরা অ্যাডজেক্টিভ বলি। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই রানিং মানে কি বলতো? ছুটন্ত, ছুটন্ত ঘোড়া। তাহলে এই এই ছুটন্ত কথাটা কাকে, আমাকে বলছে, দেখাকে বলছে, না ঘোড়াকে বলছে? তো ঘোড়া তো নাউন।
ঘোড়া একটা প্রাণী তো নাকি, একটা প্রাণী একটা, যেহেতু প্রাণীটার ব্যাপারে বলছে, নাউনের ব্যাপারে বলছে, নাউনের ব্যাপারে যেই বলবে সেই কি অ্যাজেক্টিভ। তাহলে এখানে রানিংটা হয়ে যাচ্ছে অ্যাজেক্টিভ। যেহেতু এই অ্যাজেক্টিভটা জন্মগত নয়, এই অ্যাজেক্টিভটা আমরা পেয়েছি ভার্ব থেকে পেয়েছি, তো একে আমরা বলতে পারি ভার্বাল অ্যাজেক্টিভ। যেহেতু ভার্বাল অ্যাজেক্টিভ বলছি, সেহেতু এর একটা স্পেশাল নাম আছে কি বলো, পার্টিসিপল। যে এর যে তিনটে ক্যাটাগরি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আরটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। চলো আমরা ওসব নিয়ে পরে গল্প করবো। এই মুহূর্তে আশা করি বুঝতে পেরেছো যে এটা হচ্ছে আমাদের কোন বলো, প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পেরেছো? আমি আরেকটা দিচ্ছি, কি লেখা আছে, রানিং ইজ এ গুড হ্যাবিট। তোমাকে বলছে আন্ডারলাইন পার্ট হচ্ছে রানিং, এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। কি করে স্যার বুঝলাম? এটা সাবজেক্টের জায়গায় আছে, এটা সাবজেক্টের জায়গায় আছে। সাবজেক্ট কারা হয়? নাউন অথবা প্রোনাউন হয়, নাউন অথবা প্রোনাউন হয়। কিন্তু এখানে যে নাউনটা আমরা বলছি, সেই নাউনটা কি জন্মগত নাকি বানানো? বানানো। কি থেকে বানিয়েছি? রান থেকে বানিয়েছি না? রান মানে স্যার দৌড়ানো, এটা হচ্ছে ভার্ব। যেহেতু ভার্ব থেকে আমরা বানিয়েছি নাউন, তাই এর নাম ভার্বাল নাউন, এর নাম ভার্বাল নাউন। এই ভার্বাল নাউনটার একটা স্পেসিফিক নাম আছে, জেরান্ড। এর নাম তাহলে কি বলো, জেরান্ড। তাহলে জিরান্ড মানে যা, ভার্বাল নাউন মানে তাই, নাউন মানে তাই। এটা পিওর নাউন এজন্যই বলছি না, এই নাউনটা কোনো নাম বোঝাচ্ছে না, মানে রান থেকে বানিয়েছি এটাকে আমরা। কারণ আমি এখন যদি কাউকে বলি যে একটা স্যার হ্যাবিট তো অনেকগুলো আছে, হ্যাবিট তো অনেকগুলো আছে, তার মধ্যে একটা আমি হ্যাবিট বলছি স্যার দৌড়ানো, এটা একটা হ্যাবিটের নাম বলবো, তাহলে সেই মুহূর্তে স্যার ও কি দৌড়াচ্ছে না? আমি একটা হ্যাবিটের নাম বলবো দৌড়ানো, সেই নামটা আমি কি করে বলবো? তখন আমরা বলবো রানিং, দৌড়ানো। বুঝতে পেরেছো? বা রান বলতে পারবো, রান ইজ এ গুড হ্যাবিট বলাটা যাবে না। কেন? ওটা ভার্বের, তুমি ভার্বের অ্যাকচুয়াল ফর্মটা তুমি লিখে ফেলছো ওখানে, তোমাকে আইএনজি অ্যাড করে ওর নাউন ফর্মটা লিখতে হবে। এটার নামই হচ্ছে জিরান্ড, GERUND। তো প্রশ্ন ওটাই আসবে, জিরান্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভার্বের ফর্ম, হচ্ছে একটা নাউনের মতো কাজ করছে, তাই এর নাম ভার্বাল নাউন বা জিরান্ড। বুঝতে পেরেছো? ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এবার একটা কথা হচ্ছে, তাহলে এখানে মেন ভার্ব কোনটা? ইজটা মেন ভার্ব নিশ্চয়। ইজটা কি মেন ভার্ব? এই যে ইজটা যদি মেন ভার্ব হয়, তাহলে আমাকে প্রশ্ন হচ্ছে এই ভার্বের এটা কোন ক্যাটাগরি? এটা এটাকে আমরা বলবো ফাইনাইট বলবো নাকি বলবো নন ফাইনাইট? ফাইনাইট ভার্ব বলবো। তাহলে নন ফাইনাইট ভার্ব কারা? ফাইনাইট, ফাইনাইট কথার অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এর তিনটে আছে ভাগ, একটা হচ্ছে জিরান্ড, একটা পার্টিসিপল, একটা টু ইনফিনিটিভ। একটা জিরান্ড, একটা পার্টিসিপল, একটা টু ইনফিনিটিভ, তিনটে হচ্ছে ক্যাটাগরি কার? নন ফাইনাইট ভার্বের। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব যে আছে এর তিনটে ক্যাটাগরি, একটা জিরান্ড, একটা পার্টিসিপল, আর একটা বলছি টু ইনফিনিটিভ। আমরা নেক্সট কোশ্চেনে যাই, আমরা একটু বেশি চলেছে ডিটেলে, আমরা এগুলো আলোচনা করবো অবশ্য, কিন্তু আমি আগে কোশ্চেনগুলো একটা আলোচনা করি আরো। হ্যাঁ, পার্টিসিপলটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, হি ইজ টলার দেন মি, সে আমার থেকে লম্বা। বলো এই সেন্টেন্সে কোথাও কি ভুল খুঁজে পাচ্ছ বা ভুল নেই মনে হচ্ছে? নো এরর আছে, এরর। বলি এবারে ভুলটা কোথায় আছে? হ্যাঁ, টলারে। ভুলটা আছে মিতে, ভুলটা আছে মিতে। বলছে এটা একটা কোন ডিগ্রি বলতে পারবে তোমরা? কম্পারেটিভ ডিগ্রি। ক্লিয়ার? যখন বলছে কম্পারেটিভ ডিগ্রি থাকবে, দেনের পরে যে ওয়ার্ডটা তুমি ইউজ করছো এটা অবভিয়াসলি একটা প্রোনাউন। এটা কি একটা প্রোনাউন? তো বলছে সেই কেসটা
বলছে দিস কেস শুড বি অ্যাকর্ডিং টু সাবজেক্ট, শুড বি অ্যাকর্ডিং টু সাবজেক্ট। এর মানেটা হচ্ছে অবজেক্টের যে কেসটা আছে সাবজেক্ট কেস অনুযায়ী বসবে। স্যার এটা কোন কেস আছে? সাবজেক্টিভ কেস আছে না, এটা হচ্ছে সাবজেক্টিভ কেস, তাহলে এটাও কিন্তু সাবজেক্টিভ কেস হবে। মিটা কিন্তু অবজেক্টিভ কেস, তাহলে মি এর স্যার কোনটা হবে সাবজেক্টিভ কেস? তাহলে এটা মিটা হয়ে যাবে আই। তাহলে হি ইজ টলার দেন আই। বুঝতে পেরেছো? কিন্তু ম্যাক্সিমাম জন এটাকে মি করে, এটাই তোরা চেক করে পরীক্ষায়। হ্যাঁ, মুখেও তাই বলে। হ্যাঁ, বুঝে গেছো? চলো এবার আমরা এটাকে দেখে নিই এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। কাজ করে এইভাবে, হি ইজ টলার দেন আই এম, হি ইজ টলার দেন আই এম। এই এমটাকে লেখা হয় না, এই এমটাকে আমরা উজ্জ্ব রাখি, ওটা মানে থাকে অ্যাকচুয়ালি, কিন্তু ওটা আমরা লিখি না। তাহলে হি ইজ টলার দেন আই বলি, কিন্তু যদি শুদ্ধ করে বলতে চাও হি ইজ টলার দেন আই এম। বুঝে গেছো ব্যাপারটা? ওকে, এবার দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বলবো, ঠিক আছে? দেখা যাক কতজন ঠিক করতে পারছো, খুব ইন্টারেস্টিং। ওকে, দেখো, আই নো ইওর নেম, বলছে এখানে ইওর এর কি আইডেন্টিটি? ইওরটা কোন পার্টস অফ স্পিচ? পজিটিভ অ্যাডজেক্টিভ। কেন? ভালো করে লক্ষ্য করো, এই যে ইওরটা আছে না, এই ইওরটা কাকে করছে মডিফাই? কাকে করছে মডিফাই? নিশ্চয়ই নেমটাকে করছে মডিফাই। দেখো ভালো করে লক্ষ্য করো, আই মানে তো আমি, নো মানে জানি, আমি জানি তোমার নাম, বা আমি তোমার নাম জানি, তাহলে এই তোমার দিয়ে কোনটাকে করছে মডিফাই? তোমার কি আমি, তোমার জানি, না তোমার নাম? তোমার নাম না, নাম তো সিম্পলি নাউন, কমন নাউন অবশ্যই, নেমটা কমন নাউন। এটা যদি নাউন হয় তাহলে এই নাউনের ব্যাপারে যে মডিফাই করে তার নাম কি বলি আমরা? অ্যাডজেক্টিভ বলি। আমি শুধু বলেছিলাম কোন পার্টস অফ স্পিচ, তো শুধু নাউন বললে, অ্যাডজেক্টিভ বললে হয়ে যেত, কিন্তু উনি বলছেন পজেসিভ অ্যাডজেক্টিভ। একদম সুন্দর বলেছে, একদমই ঠিকঠাক, এটার নাম হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। কারণ এটা হচ্ছে এর মানে এটা এর পজেস করছে, মানে এর আন্ডারে অধিকার বোঝাচ্ছে। তোমার নাম, আমার বাড়ি, আমার ক্লাস, এই যে আমার তোমার বুঝে একটা কি বোঝাচ্ছে? পজেশন বোঝাচ্ছে, অধিকার বোঝাচ্ছে, সেহেতু আমরা এটা বলতে পারি পজেসিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পেরে গেছো? চলো এইরকম একটা আরেকটা কোশ্চেন দিচ্ছি, দিস ইজ মাই ব্যাগ, দিসের নিচে দাগ, দিসটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওরা বলতে হবে অ্যাডজেক্টিভ না প্রোনাউন বলতে হবে, আবার তো কি বলো? প্রোনাউন। দিস, দ্যাট, দিজ, দোজ, চারটে আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভের বাংলা হচ্ছে কি বলো তো, জানো? নির্দেশক। নির্দেশক। তো এই ক্ষেত্রে এই দিসটা হচ্ছে কি বলো তাহলে? নির্দেশক সর্বনাম, প্রোনাউনের বাংলা সর্বনাম। কিন্তু যদি এটাই কোশ্চেন একটু ঘুরিয়ে লিখে দিই, দিস ব্যাগ ইজ মাইন, এখানে দিসের পরিচয় কি? এখানে আবার অ্যাডজেক্টিভ। কেন? এইখানে দেখো দিসটা করছে কাকে মডিফাই? ব্যাগটা কি? একটা কথা মনে রাখো, নাউনের আগে যে ওয়ার্ডটা থাকে না, নাউন এর আগে যে ওয়ার্ডটা থাকে, সেটা যদি এরকম ওয়ার্ড থাকে বা যেরকম ওয়ার্ড থাকুক না কেন, প্রিপজিশন ছাড়া যদি কোনো ওয়ার্ড থাকে, ওরা সবাই হবে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরে গেছো? ওরা সবাই কি বলো? অ্যাডজেক্টিভ। তো এটা হচ্ছে তাহলে একটা অ্যাডজেক্টিভ। এটা ছিল প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ। এটাও ডেমনস্ট্রেটিভ, এটাও ডেমনস্ট্রেটিভ। শুধু এখানে বলছি প্রোনাউন, এখানে বলছি অ্যাডজেক্টিভ। কেন? নাউনের পাশে আছে তাই। হ্যাঁ, এটাও পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এটা, হ্যাঁ এটা আমরা বলতে পারি প্রোনাউন বলতে পারি, হ্যাঁ পজিটিভ প্রোনাউন বলতে পারি, কিন্তু আমার অধিকারে বোঝাচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, মেটাচ্ছি তাহলে। হ্যাঁ, অফ দ্য টু গার্লস, হ্যাঁ, হু ইজ
মোর বিউটিফুল, শেষে আছে কোশ্চেন মার্ক। বলো কোথাও ভুল আছে না নেই? কি ভুল আছে? এখানে একটা প্রশ্ন আসছে, বলছে অফটা হবে না, বলছে বিটুইন। না, তা- এমন করে অনেকের মধ্যে এমনটা হচ্ছে অনেকের মধ্যে, বিটুইন দুজনের মধ্যে। তাহলে এখানে অফটা না রেখে বিটুইনটা দিলে বেশি ভালো। ঠিক আছে, এটা একটা ভুল ছিল। আরো ভুল আছে, এটার যে আনসারটা হবে না, মানে তুমি কল্পনাও করতে পারবে না এটা হতে পারে, কল্পনাও করতে পারবে না এটা ভুল হতে পারে। না স্যার একটু ভাবতে হ্যাঁ হ্যাঁ একদম, হ্যাঁ ভাবো, কোনো সমস্যা নেই। দা দা, এক্স্যাক্টলি একটা দা আসবে ওখানে। এবার তো আমরা জানি স্যার যে কম্পারেটিভ ডিগ্রির সময় দা তো বসে না, ওটা একমাত্র বসে সুপারলেটিভ ডিগ্রিতে বসে। দা মোস্ট বিউটিফুল বলি আমরা, কিন্তু দা তো কখনো মোর আসে না, এখন আসবে কেন? এটা কম্পিটিটিভ, আসবে দা। তাহলে কি হবে বলো তো? আর এই যে হুটা আছে, হুটাও বসবে না, হুইচ বসবে, হুইচ। তাহলে এই হুটা হয়ে যাবে হুইচ, আর এখানে একটা দা বসবে, এটা হয়ে যাবে মোর, বিটুইন। বিটুইন দ্য টু গার্লস হুইচ ইজ দ্য মোর বিউটিফুল। কেন? এটা হচ্ছে যেহেতু তোমাকে বলছে চয়েস বিটুইন টু, বলছে চয়েস বিটুইন টু, বা কম্পারিজন ব্যাপারটা আসছে এখানে, কম্পেয়ার করছি, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু দাটা আসবে। হুইচ কেন হলো? হ্যাঁ হ্যাঁ এইটাই এখন একটা খটকা লাগে। দাটা বুঝতে পারছি ব্যাপারটা। হ্যাঁ, বলছে দুটো মেয়ের মধ্যে কোনটা ভালো। যেন বস্তু মেয়ে দেখতে ঠিক আছে, বড়লোকের দুটো মেয়ের মধ্যে কোনটা ভালো, কথা বুঝছো কি বুঝছো না? এটাই তো পরীক্ষা আসবে, কেউ কল্পনাও করতে পারবে না এটা হুইচ হবে, সেটাই। প্রত্যেকে ভাববে এটা হুব আসবে, আর ওইখানটাতেই নেগেটিভ। আচ্ছা নেক্সট, এগুলো হচ্ছে মিসলেনিয়াস কোশ্চেন, মানে মিক্স দিচ্ছে এদিক ওদিক থেকে সবগুলো মিলিয়ে, ঠিক আছে। হ্যাঁ, ইংলিশ যতটা বাইরে থেকে ইজি মনে হবে অতটা ওই ইজি নেই, অ্যাকচুয়ালি ভিতরে কোনো কোনো গ্যারাকল আছে, ওটা তোমাকে বুঝে নিতে হয়। হুম, বা স্ট্যান্স না দিয়ে এটা ভালো শব্দ লেখো, একটা লেখো, ইট ইজ মি হু ইজ অলওয়েজ উইথ ইউ। এটার তো ভুল দেখলে মাথা খারাপ হয়ে যাবে একবার, বলছে কি এটা হচ্ছে, বলছে ইট ইজ মি হু ইজ অলওয়েজ উইথ ইউ, মনে হচ্ছে কোনো ভুল নেই না, মারাত্মক ভুল আছে। এটারও ভুল আছে, অনেক জায়গায় বলেছে, দু তিন জায়গায় বলেছে। এক্স্যাক্টলি, মিটা আর মি থাকবে না, ইট ইজ আই, ইজটা আর ইজ থাকবে না, এম, ভেরি গুড, এই তো বলছো, তখন বলে না কেন, তখন তুমি জানো ভালো, জানছে কিন্তু বলছে না, শরম করে লাভ নাই কথা বল। হ্যাঁ, তাহলে ইট ইজ আই হু এম অলওয়েজ উইথ ইউ। স্যার কেন এখন? কি বাজে লাগছে শুনতে। হ্যাঁ এটাই তো, কেমন লাগছে? হ্যাঁ কেন স্যার এমটা হলো? হুটা কাকে করছে মডিফাই? আইকে না, যেহেতু এটা আয়ের সম্পর্কে বলছে, তো আয়ের পর তো এমই বসে না। না গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু হ্যাঁ শুনতে ভালো লাগে। হ্যাঁ, এবার বলো আমাকে এখানে হুয়ের পরিচয় বলো আমাকে, হুয়ের পরিচয় কি? পরিচয় মানে এটা কোন পার্টস অফ স্পিচ? সাবজেক্ট কি করছে? হ্যাঁ, তো হুয়ের পরিচয় কি বলো? নাউনই হবে তো। নাউন না এক সাবজেক্ট কি নাউন? নাউন? হু কি করে নাউন হয়? প্রোনাউন। কোন প্রোনাউন? হুয়ের পরিচয় বলো। অনেক ৮টা কি ৯টা ভাগ আছে, বা নতুন মডার্ন ইংলিশ অনুযায়ী 10টা ভাগ বলছি আবার, অনেকগুলো, হ্যাঁ প্রোনাউনের। তো সেই হিসেবে এটা কোন প্রোনাউন? এইটা কোন প্রোনাউন? এই হুটা রিলেটিভ প্রোনাউন। জি। এটা স্যার ইন্টারোগেটিভ প্রোনাউন হতো যদি এখানে কোশ্চেন মার্ক থাকতো, এখানে তো ফুল স্টপ আছে। বলো তুমি, এটা কোন সেন্টেন্স? এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হুয়ের পরিচয় কি? হ্যাঁ রিলেটিভ অবশ্যই। হ্যাঁ রিলেটিভ তো আছে, ওটা রিলেটিভ প্রোনাউন আছে, এটা আমি পার্টস অফ স্পিচের দিক থেকে বলছি, আচ্ছা তাই তো? আমি বলছি এটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হুয়ের পরিচয় কি? দুটা সেন্টেন্সটা কোনো সেন্টেন্সে একটা জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর নাম কি? এই অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ। হু আই এম অলওয়েজ উইথ ইউ।
এটা রিলেটিভ ক্লজ তাই না স্যার? বলবো আমি হ্যাঁ বলেন। সাবঅর্ডিনেটিং কনজাংশন, নাম শুনেছো সাবঅর্ডিনেটিং? কিন্তু হুটা কনজাংশন। হ্যাঁ এই যে আছে একদম, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা একটা কথা বলে দিই। সাবঅর্ডিনেটিং তো বুঝতে পারছি, হ্যাঁ এটা হ্যাঁ সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন এটা হ্যাঁ বলছে মানে সাবঅর্ডিনেট ক্লজ সেটাই যেটা বলছে যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। শোনো, আচ্ছা তার আগে একটা কথা বলি আগে, এটা যাওয়ার আগে, ফ্রেজ কি আর ক্লজ কি হুম, জানা আছে? হ্যাঁ বলো ফ্রেজ কাকে বলা হয়? সাবজেক্ট। ফ্রেজ কি জিনিস? ফ্রেজ ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হুম যেগুলোর মিনিং মানে মিন করছে একটা নির্দিষ্টকে, হুম স্বাধীন থাকে মানে যেমন হচ্ছে এবং একটা ওয়ার্ডকে একটা মানে ওই ওয়ার্ডগুলোকে ছিন্ন করা যাবে না, মানে ওই তিনটে একসঙ্গেই বসবে তবে ওটার মিন ওটা হবে। আমি যদি বলি মালদা টাউন, হ্যাঁ মালদা টাউন মালদা টাউন আবার ফ্রেজ হবে না। কেন হবে না? ফ্রেজ হবে স্যার, স্বাধীন মালদা টাউনটা কেন ফ্রেজ হবে না? আই এম গোয়িং টু মালদা টাউন, মালদা টাউনটা ফ্রেজ হবে কি হবে না? তার মানে ভার্ব থাকতে হবে না, ক্লোজ হতে হলে ভার্ব থাকতে হবে। আগে বলো ফ্রেজের বাংলা মানে কি? শব্দগুচ্ছ। হ্যাঁ, মানে আমি একাধিক শব্দকে পাশাপাশি রাখবো, কিন্তু সেই কয়েকটা শব্দের কোন রকম মানে এরা বাক্যের অংশ বটে, কিন্তু কোন রকম ক্রিয়াপদ থাকবে না। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টলি ও বাক্যে ব্যবহৃত হতে পারে না। ওকে ব্যবহার করতে হলে তোমাকে কোনো সেন্টেন্সে ভার্ব দিয়ে তোমাকে অ্যাড করতে হবে। তো মালদা বলছি, আবার টাউন বলছি। মালদা কোন পার্টস অফ স্পিচ? নাউন। টাউনটা নাউন। একসঙ্গে তাহলে কি নাউন ফ্রেজ, একসঙ্গে কি নাউন ফ্রেজ। একের বেশি শব্দ যখন একসঙ্গে পাশাপাশি থাকবে কিন্তু ভার্ব থাকবে না, তারই নাম হচ্ছে ফ্রেজ। আর যদি ক্লজ হতে হয় ওর মধ্যে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে মিনিমাম, আর একটা সাবজেক্ট থাকতে হবে, ওটা হচ্ছে ক্লজ। বুঝে গেছো? তাহলে ক্লজের একটা মানে দাঁড়াতে পারে, যেমন আমি একটা এক্সাম্পল লিখছি। ধরুন আমি বললাম আই এম গোয়িং লিখছি আমি, হ্যাঁ আই এম গোয়িং, ওইটা দিয়েই বলি, হ্যাঁ আই এম গোয়িং টু হোয়ার ইউ লিভ, আই এম গোয়িং টু হোয়ার ইউ লিভ। কথা বুঝতে পেরেছো না পারোনি? তাহলে বলো তো এখানে এই হোয়ার ইউ লিভ, যেখানে তুমি থাকো, তাই তো, এই পুরোটা একটা কাজ করছে কার মতো? সেন্টেন্সের মতো কাজ করছে না? করছে কি করছে না? এটা কাজ করছে একটা সেন্টেন্সের মতো। হোয়ার ইউ লিভ, তুমি যেখানে থাকো সেখানে আমি যাচ্ছি। তাহলে এক্ষেত্রে এটা কি সাবজেক্ট না? এটা ভার্ব না? তাহলে এটার নামই হচ্ছে আমাদের ক্লজ। সাবজেক্ট ভার্ব একটা থাকবে, এটা কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। এটা অবশ্যই ফাইনাইট ভার্ব। যদি এখানে কোনো নন ফাইনাইট ভার্ব থাকবে তাহলে কিন্তু হবে না আবার। ফর এক্সাম্পল, আই এম গোয়িং টু মিট ইউ, হ্যাঁ ও একটা কথা বলছে ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট। এটার মানে হচ্ছে যেখানে তুমি থাকো, যেখানে তুমি থাকো দিয়ে বলে তুমি থেমে গেলে, কোনো মানে আসছে? যেখানে তুমি থাকো, কিছু বলছি না, আসছে কোনো ক্লিয়ার অর্থ আসছে? কিন্তু যদি বলি যেখানে তুমি থাকো সেখানে আমি যাচ্ছি, কথাটা গুলো ক্লিয়ার না? তার মানে যেই কথাটা বলে থেমে গেলে পুরোপুরি মানে দাঁড়াচ্ছেই না, মানে ও কারণ না কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। তাহলে এ কার উপর আছে ডিপেন্ডেন্ট হয়ে? এর উপর না? তাহলে এ হচ্ছে ডিপেন্ডেন্ট। আর এই যে এটা আছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। কেন? একে তুমি একাই বলে ছেড়ে দাও, মানে দাঁড়াচ্ছে আমি যাচ্ছি, ও বুঝে গেল ও তার মানে বেরোচ্ছে, যাচ্ছে কোথাও না কোথাও যাচ্ছে ওই। কিন্তু যেখানে তুমি থাকো কি তারপর আগে বাড়ো, আগে বাড়ছে না, এটা কিন্তু কারণ না কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। নামই তো ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ড করবেই না। আই এম গোয়িং টু মিট ইউ, এই মিটটা কি আছে? ভার্ব। ভার্ব তো নাকি? এটা কোন ভার্ব?
নন ফাইনাইট ভার্ব, এটা ওর মধ্যে কোন পার্টটা? টু ইনফিনিটিভ। এইটা হচ্ছে এমটা কি এখানে, এই যে এম গোয়িং দেখতে পাচ্ছ, দেখা করতে, হ্যাঁ এটা হচ্ছে দেখা করতে যাচ্ছি, তোমাকে দেখা করতে যাচ্ছি। এটা অসমাপিকা ক্রিয়া। এই যে অনেকে একবার বলে টু মিট উইথ ইউ বলে, অনেকে আবার উইথটা আপনি কেন আসবে আবার, টু মিট ইউ, তোমার সঙ্গে দেখা করতে, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু আমার অনেক ভুল ভ্রান্তি হয়। কেউ বলে না তো স্যার। অনেকে বলে আই এম গোয়িং টু মিট উইথ মাই অমুক, বুঝতে পেরেছো ব্যাপারটা? ওইটা বলতে বলা যাবে না, ঠিক আছে না? সারপ্রাইজ হাসছে, কি ব্যাপার? কখনো বলেছ? তারপরে তো হয়তো বলেছে, হ্যাঁ হয়তো হ্যাঁ ঠিক কখনো ঠিক, মনে ও পড়ে যায়। হ্যাঁ বুঝে গেছি তো, ঠিক ঠিক। তো ঠিক আছে, তাহলে আজকাল থেকে থাক। আমাদের নেক্সট আমাদের এগুলো না মানে প্রত্যেক দেখালাম, এগুলো হচ্ছে এক একটা চ্যাপ্টার থেকে আমাদের আলোচনা করছি, হ্যাঁ ভার্ব থেকে বলছি, নাউন থেকে বলছি, অ্যাডজেক্টিভ থেকে বলছি। না, ও ভালো হ্যাঁ, হচ্ছে। ঠিকঠাক। হুম, কত জায়গায় অ্যাডভার্ব, আছে। অ্যাডভার্বটা বলা হয়নি, ঠিক আছে? Phrase, phrase সব কিছু। আমরা গ্রামারটাকে করব এক্সাম পারপাসে, এক্সামে পাস করার উদ্দেশ্য নিয়ে। আমরা তো অনার্স করবো না, সেক্ষেত্রে আমাদের অত ডিপ দরকারও নেই, ঠিক আছে? কিন্তু গ্রামারটা খুব ভালো করে জানতে হবে, গ্রামারটা কিন্তু থরলি জানতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তো সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে আমরা চ্যাপ্টার ওয়াইজ এগোবো, সমস্যার কোনো কারণ নেই। যেগুলো বললাম অনেকগুলো মাথার উপর দিয়ে যেতে পারে, কিছু কিছু হয়তো বুঝতেও পারো, কিছু হয়তো শুনে এসছো, কিছু হয়তো শোনোনি, ঠিক আছে? তো যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। হুম, ঠিক আছে, তাহলে আজকাল থেকে থাক।